হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌমেন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই উড়ান পাঠশালার ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা স্টার্ট করছি নতুন একটা জার্নি। তোমরা জানো যে সামনে রয়েছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডি অ্যান্ড ডি। তো সেই জায়গায় তোমাদের কিন্তু ম্যাথসটা ভীষণই ভাইটাল, কারণ থাকছে 15 নম্বরের ম্যাথস। তো সেক্ষেত্রে তোমরা ম্যাথসে যদি ফুল স্কোর করতে চাও, তাহলে এখানে আমরা আজকে যে টপিকগুলোকে নিয়ে ডিসকাশন করবো, সেই টপিকগুলোর প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে বুঝবে। আমরা পুরোপুরি অ্যারিথমেটিক নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ তোমাদের যে এই সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে পুরোপুরি কিন্তু অ্যারিথমেটিক পার্টটাই রয়েছে। তো অ্যারিথমেটিকের প্রত্যেকটা পার্টকে কিন্তু ধীরে ধীরে আমরা কভার করব। ভিডিওগুলো প্রত্যেকটা কনজিকিউটিভলি আসতে থাকবে, তোমরা পরপর দেখতে থাকবে। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, তো চেষ্টা করবো আমি নিজের দিক থেকে বেস্টটা দিতে, তোমরা নিজের দিক থেকে বেস্টটা দাও। আর ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো। স্টার্ট করা যাক আজকের ফার্স্ট ক্লাস গ্রুপ সি অ্যান্ড ডি ম্যাথস। তো আজকের যে আমরা প্রথম টপিকটাকে নিয়ে ডিসকাশন করব, প্রথম টপিকটা ডেসিমেল ফ্র্যাকশন, স্কোয়ার রুট এবং কিউব রুটের উপর। আমি বাংলায় বলে দিচ্ছি। ডেসিমেল কথার অর্থ হচ্ছে দশমিক। ওকে, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, স্কোয়ার রুট মানে বর্গমূল, কিউব রুট মানে হচ্ছে ঘনমূল। তোমাদের কিন্তু এরকম কিছু কিছু কোশ্চেন থাকে, সেখানে কিন্তু সিম্পলিফিকেশন বলতে পারো বা ডিরেক্ট স্কোয়ার রুট কিউব রুট থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সার্টস এর কিছু প্রবলেম থাকতে পারে বা ইন্ডাইসেস এর কিছু প্রবলেম থাকতে পারে, সেখানেও কিন্তু তোমরা কিন্তু এই স্কোয়ার রুট কিউব রুটের কনসেপ্ট দেখতে পাবে। তাহলে কিন্তু এই ছোট ছোট পার্টগুলোকে তোমাকে আগে শিখতে হবে, তার সাথে ফ্র্যাকশন এবং ডেসিমেল। তো এই পুরো টপিকটাকে আমরা ডিসকাশন করব দুটো পার্টে। তো একটু ভালো করে ভিডিওটাকে দেখো। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। স্টার্ট করছি আজকের ক্লাস। সবার প্রথমে আমরা যেটা শিখবো কিছু ফ্র্যাকশন। ঠিক আছে, ফ্র্যাকশন মানে তোমরা জানো ভগ্নাংশ। তাও বলে দিচ্ছি, মেনলি 3 রকমের ফ্র্যাকশন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, 2 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 হচ্ছে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ। এবার প্রত্যেকটা ফ্র্যাকশনের, ধরো আমি তোমাদের বলছি যে ফ্র্যাকশন, তাহলে কি বললাম? ফ্র্যাকশন মূলত 3 প্রকারের। ফার্স্ট হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, বা ইংলিশে এটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। দুই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, বা ইমপ্রপার ফ্র্যাকশন। আর 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, একটা প্রকৃত ভগ্নাংশের যদি আমি এক্সাম্পল নিই, আমরা প্রকৃত ভগ্নাংশ সেই ভগ্নাংশগুলোকে বলি যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়। অপ্রকৃত ভগ্নাংশ বলা হয় সেই ভগ্নাংশগুলোকে যে ভগ্নাংশের লব বড় হবে, হর ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ যেমন 2 পূর্ণ 5/7 এরকম টাইপের ভগ্নাংশ। তাহলে একটা প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল হচ্ছে 3/5। ঠিক আছে, একটা অপ্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল হচ্ছে 5/3। আর একটা মিশ্র ভগ্নাংশের এক্সাম্পল হচ্ছে ধরো 2 পূর্ণ 5/7। ওকে, আচ্ছা, এই মিশ্র ভগ্নাংশকেও আমরা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারি। তার প্রসেস, 7-এর সঙ্গে আগে কি করতে হয়? 2 গুণ করতে হয়, তার সঙ্গে 5কে যোগ করতে হয়। 7 দুগুণে 14, 14 আর 5 হয় কত? 19। তাহলে লবে যাবে হচ্ছে 19 আর হরে আসবে হচ্ছে 7। এইভাবে কোনো একটা মিশ্র ভগ্নাংশকে আমরা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করি। মনে রাখবে যে প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে ইমপ্রপার ফ্র্যাকশনের মান বড় হয়, ইমপ্রপার ফ্র্যাকশনের মান 1-এর চেয়ে বড় হয়, আর প্রপার ফ্র্যাকশনের মান 1-এর চেয়ে ছোট হয়। তাহলে আমি লিখছি এখানে প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ সবসময় ছোট হয় 1-এর চেয়ে। ঠিক আছে, আর অপ্রকৃত ভগ্নাংশ অলওয়েজ বড় হয় 1-এর চেয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে
ধরো কোন একটা নাম্বার রয়েছে বা ইন্টিজার রয়েছে, ভাবো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন মনে করো আমি একটা নাম্বারকে নিলাম 15, ঠিক আছে। এই 15-র সঙ্গে যদি আমি একটা প্রপার ফ্র্যাকশন গুণ করি, ধরো আমি 3/5কেই গুণ করছি, তাহলে 15-র সঙ্গে আমি 3/5 গুণ করছি। আমরা নর্মালি কি জানি যে গুণ করার পর ভ্যালু বেড়ে যায়, কিন্তু গুণ করার পর দেখো ভ্যালু কমেও যায়। তুমি যদি 15-র সঙ্গে 3/5কে গুণ করো তাহলে আসবে কত? 9 আসবে। তাহলে ভ্যালুটা দেখো ছিল 15, গুণ করার পর দেখো কমে গেল, হয়ে গেল 9। ঠিক তেমনি তুমি যদি 15-র সঙ্গে অপ্রকৃত ভগ্নাংশ গুণ করতে, মানে যদি 5-এর 3কে গুণ করতে, তাহলে দেখো ভ্যালুটা কি হয়ে যেত, 3 আর 15 কেটে 5 হতো, 5 5 হয়ে যেত 25। তখন ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে কোনো একটা নাম্বার রয়েছে, নাম্বারের সঙ্গে যখন আমি একটা প্রকৃত ভগ্নাংশ গুণ করছি ভ্যালু কমে যাচ্ছে, সেই নাম্বারটার সঙ্গে যখন আমি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করছি ভ্যালু কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আমরা কিন্তু অন্যান্য চ্যাপ্টারে ইউজ করব। তো যেহেতু আজকের টপিকটা হচ্ছে ফ্র্যাকশনের ওপর, তো এই ফ্র্যাকশন রিলেটেড যত রকমের আইডিয়া রয়েছে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে তোমরা এই ফ্র্যাকশন গুলোকে দশমিক ভগ্নাংশ কনভার্ট করতে পারো। যেমন এটা হচ্ছে 3/5, এটাকে দু রকম ভাবে আমরা বলতে পারি, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ। দু রকম ভাবে বলতে পারো, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে 5 ভাগের মধ্যে 3 ভাগ। এই দুটোর মধ্যে কোনো একটা বললেই হবে। নেক্সট, এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা দশমিক ভগ্নাংশেও কনভার্ট করতে পারি, সেটাও একটু দেখে নাও। ধরো রয়েছে 3/5, তাকে যদি আমি দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 3কে 5 দিয়ে ভাগ করতে হবে, মানে 3টা চলে আসবে হচ্ছে ভাজ্যের ঘরে, আর এই পাশে থাকে কি, ভাজক। তাহলে ডিভাইড করব, তাহলে প্রথমে তো ভাগ যাচ্ছে না, তাই দশমিক দিয়ে আমাকে কি করতে হবে, একটা 0 নিয়ে আসতে হবে। তারপর 5 6 30, তাহলে এটা কি হয়ে গেল, দশমিক ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল। ওকে, এটা ছিল হচ্ছে একটা ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ। সেই প্রকৃত ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করলাম। দশমিকের পর 6 রয়েছে, তো দশমিকের পর 6 থাকার অর্থ তুমি এখানে দশমিকের পর 6-এর পর আরো তুমি এখানে 4টে 5টা 7টা শূন্য তুমি বসিয়ে দাও, তাতে কিন্তু এর ভ্যালু কোনো রকম চেঞ্জ হবে না, মানে এটার ভ্যালু 0.6 কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে যদি কোনো নাম্বার থাকে সেই নাম্বারের শেষে আমরা যত ইচ্ছা শূন্য কিন্তু বসাতে পারি, দশমিক ভগ্নাংশের মানের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এটা আমরা ইউজ করব, আমি বলে দিলাম যে এইভাবে কিন্তু আমরা পিছন দিকে 0 কিন্তু বসাতে পারি। আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। নেক্সট, এইরকম জিনিস আমরা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেও করতে পারি, কোনো অপ্রকৃত ভগ্নাংশেও আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে পারি, ওই একই রকম ভাবে ভাগ করে। ঠিক আছে, আচ্ছা, মিশ্র ভগ্নাংশকেও তুমি করতে পারো, মিশ্র ভগ্নাংশকেও তুমি দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে পারো। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে তোমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে পারো। আবার দশমিক ভগ্নাংশগুলোকে আমরা এই রকম ভগ্নাংশে কনভার্ট করতে পারি, সেটার প্রসেস দেখিয়ে দিই। ধরো তোমার কাছে আছে হচ্ছে 0.6, এই যে 0.6 আছে, এই 0.6কে যখন তুমি এই ভগ্নাংশে কনভার্ট করবে তখন আমরা কি করি, এই দশমিক বিন্দুটাকে তুলি আর দেখি যে দশমিকের পর ক ঘর সংখ্যা আছে, কটা ডিজিট আছে, দশমিকের পর একটা ডিজিট আছে, তাই এখানে একের পেছনে একটা শূন্য বসবে। তাহলে এটাকেই কাটাকুটি করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 3/5। ঠিক আছে, ধরো তোমার কাছে আছে হচ্ছে 0.15, ধরো এরকম রয়েছে। তাহলে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করি তাহলে 15, আর দশমিকের পর দু ঘর আছে তাই একের পেছনে আসবে হচ্ছে দুটো শূন্য। কাটাকুটি করলে তুমি পাবে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 3, 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 3/20। ঠিক আছে, 3/20। তাহলে এইভাবে কোনো দশমিক ভগ্নাংশকে আমরা প্রপার যে ভগ্নাংশ সেই ভগ্নাংশে কনভার্ট করতে পারি। আবার এই প্রপার ভগ্নাংশ সেগুলোকে আমরা এইভাবে দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে পারি। নেক্সট, এবার ফ্র্যাকশন। ধরো তোমার কাছে দুটো ফ্র্যাকশন রয়েছে, তোমার কাছে ধরো দুটো ভগ্নাংশ আছে, সেই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় তুমি বুঝবে কি করে? দেখো আমি ছোট ছোট ফ্র্যাকশন দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো আমার কাছে দুটো ভগ্নাংশ রয়েছে, একটা হচ্ছে 5/7 আর একটা আছে হচ্ছে 9/13। ধরো এই দুটো ভগ্নাংশ আছে, ঠিক আছে। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা ছোট আর কোন ভগ্নাংশটা বড় কিভাবে বুঝবে? একটা হচ্ছে এটা 9/13 আছে, তো একটা উপায় হচ্ছে তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই মানে হচ্ছে 13-র সঙ্গে 5কে তুমি গুণ করে দাও। 5 13 কত হয়? 65 হয়। তুমি মাথায় লিখে দাও 65। এইভাবে 13-র সাথে আমি যদি 5কে গুণ করি তাহলে আসবে কত? 65। মাথায় লিখে দাও 65। ওকে, এইভাবে 7-এর সঙ্গে 9কে গুণ করে দাও। 7 9 কত হয়? 63। তাহলে এটা হয়ে যাবে কত? 63। ঠিক আছে,
তাহলে 5 13 এদিকে কত হলো 65 হলো, আর এদিকে 7 9 কত হলো 63 হলো। এবার যে ভগ্নাংশটার মাথায় বড় সংখ্যা লেখা থাকবে সেই ভগ্নাংশটা হচ্ছে বড়, আর যে ভগ্নাংশটার মাথায় ছোট সংখ্যা লেখা থাকবে সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট। তাহলে এখানে এই ভগ্নাংশটার মাথায় বড় সংখ্যা লেখা আছে মানে হচ্ছে 5 এর 7 হচ্ছে বড়, 9 এর 13 হচ্ছে ছোট। এটা গেল একটা উপায় যে পরপর দুটো ভগ্নাংশ যদি থাকে তাহলে তুমি এখানে ক্রস মাল্টিপ্লাই করে দুটো ভগ্নাংশকে চেক করতে পারো যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। এছাড়া তুমি এই ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করেও কম্পেয়ার করতে পারো কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়। উপায় কিন্তু আরো আছে, সেগুলো আমি আস্তে আস্তে আসছি। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার তোমার কাছে ধরো দুটো নয় 4টে ভগ্নাংশ আছে বা ধরো 3টে ভগ্নাংশ আছে। সেই 3টে ভগ্নাংশের মধ্যে তুমি যদি তাদেরকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ সাজাতে চাও, মানে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোট, এই রকম ভাবে যদি তুমি সাজাতে চাও, তখন কিন্তু তুমি কোনোভাবেই এইভাবে ক্রস গুণ করতে যেও না, ঠিক আছে? তার অল্টারনেটিভ উপায় রয়েছে, সেগুলোকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। নেক্সট 2 নাম্বার হচ্ছে, ধরো একটা ভগ্নাংশ আছে হচ্ছে 12 15, যদি এটাকে কাটাকুটি করা যায় আমি লিখলাম 12 15। নেক্সট একটা ভগ্নাংশ আছে হচ্ছে 11 ধরো দেওয়া আছে হচ্ছে 16, ঠিক আছে? আর আরেকটা ভগ্নাংশ আছে ধরো 5 এর 8, ধরো এরকম আছে। তো এই 3টে ভগ্নাংশকে আমরা ছোট থেকে বড়তে সাজাবো। কিভাবে সাজাবো? আমরা প্রথমে কি করব, ভগ্নাংশের হরগুলো লসাগু করে নেবো, ঠিক আছে? জেনারেল মেথড বলছি, ভগ্নাংশের যে হরগুলো রয়েছে সেই হরগুলোর আমরা লসাগু করে নেবো। 15 16 আর 8 এর লসাগু, তাহলে তোমরা ক্যালকুলেট করো এখানে 15 16 আর 8 এর লসাগু। আচ্ছা, সংখ্যা 3টে 8 দ্বারা যাবে, 15 এখানে আসবে 2 আর এখানে আসবে কত 1, তো গুণ করলে হবে কত 8 ইন্টু 15 ইন্টু 2, মানে কত আসছে 8 15 হচ্ছে 120 240, আর 240 হয়ে যাবে হচ্ছে লসাগু। ওকে, এবার তুমি কি করবে, এই ভগ্নাংশের হরগুলোকে প্রত্যেকটা 240-এ কনভার্ট করবে। ভগ্নাংশের যে হরগুলো আছে না, সেই হরগুলোকে প্রত্যেকটাকে 240-এ কনভার্ট করবে। তার জন্য দেখো এখানে প্রথম যে ভগ্নাংশের হরটা রয়েছে 15, তাহলে তাকে কত দিয়ে গুণ করলে 240 আসবে? তুমি এখান থেকে তুমি 15কে খোঁজো। দেখো এখানে 15 আছে, তাহলে বাকি পড়ে আছে 8 আর 2, তাহলে 8 আর 2 এর গুণফল হচ্ছে কত 16, তার মানে 15-র সঙ্গে 16 গুণ করে 240 হবে। তাহলে এটার সঙ্গে আমাকে 16 গুণ করতে হবে। তাহলে হরেতে যদি আমি 16 গুণ করি, ভগ্নাংশের মান যদি চেঞ্জ না করতে চাই, তাহলে লবের সঙ্গে আমাকে 16 গুণ করতে হবে। তাহলে এটাকে আমি লিখবো ওপরে 16 আর নিচে 16 গুণ করার পর, তাহলে 12/15, এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে। তাহলে নিচটা গুণ করলে তো তোমার 240 চলে আসছে, আর উপরটা গুণ করলে কত আসছে 16 দুগুণে 32 2 হাতে 3 192 আসছে। ওকে, নেক্সট পরের ভগ্নাংশটা 11 16 দেওয়া আছে, নিচে আছে 16, সেই 16কে আমি কনভার্ট করতে চাই 240-এ। তাহলে 16 খুঁজে নাও, এখানে 8 দুগুণে 16 হয়, পড়ে রয়েছে 15, তাহলে এটার সঙ্গে আমাকে 15 গুণ করতে হবে, অর্থাৎ লবের সঙ্গে আমাকে 15 গুণ করতে হবে। তাহলে 11/16 আমি উভয় পক্ষে 15 দিয়ে গুণ করব। 15 দিয়ে গুণ করলে নিচে আসবে কত 240, আর উপরে কত আসবে, উপরে আসবে 165, ঠিক আছে? আরেকটা ভগ্নাংশ আছে 5 এর 8, 8 খুঁজে নাও, এখানে 8 রয়েছে, বাকি পড়ে আছে 15 দুগুণে 30, লব আর হরে প্রত্যেকটাতে তুমি 30 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে 30 দিয়ে গুণ আর এখানে 30 দিয়ে গুণ, তো গুণ করলে নিচে আসবে হচ্ছে 240, আর উপরে কত আসবে, উপরে আসবে হচ্ছে 150। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার তোমরা এই ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে তোমরা বলতে পারবে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। দেখো প্রতিটা ভগ্নাংশের হরগুলো কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে ছোট ভগ্নাংশ কোনটা, যার লব ছোট? লব ছোট কোনটা? এটার লব ছোট আছে, তাহলে এটা যাবে হচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে যাবে হচ্ছে এটা, আর 3 নম্বরে যাবে হচ্ছে এটা। মানে এরা ডিসেন্ডিং অর্ডারে সাজানো ছিল, বড় থেকে ছোটতে সাজানো ছিল। ছোট থেকে বড়তে যদি আমি সাজাই, তাহলে এইগুলোকে আমি কি করব, ফ্লিপ করে লিখে দেবো। একদিকে প্রথমে আসবে হচ্ছে 5 এর 8, তারপর আসবে হচ্ছে 11 16, তারপর আসবে হচ্ছে 12 15, মানে এটা যাবে হচ্ছে 1 নম্বরে, এটা যাবে 2 নম্বর, এটা যাবে হচ্ছে 3 নম্বরে। তাহলে এখানে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়তে যদি সাজাই, তাহলে একটা প্রসেস তোমাদের বললাম যে হরের লসাগু করে তোমরা করতে পারো, ঠিক আছে? কিন্তু এটা অনেকটা সময় লেন্দি প্রসেস বলে মনে হয়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু
আর এক কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি যদি ক্যালকুলেশন করে এগুলোকে ডেসিমেলে কনভার্ট করে নাও, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা কোনটা ছোট কোনটা বড় সেটা দেখতে পাই। ওকে, আর আরেকটা উপায় আছে, তুমি যদি লবগুলোর লসাগু করেও কাজ করতে চাও তাহলে সেটাও কিন্তু করা যায়। আমি একটা দেখিয়ে দেবো যে লবগুলোর লসাগু করে কি করে করতে। আমরা এখানে দেখেছি যে হরগুলোর লসাগু করে কিভাবে বড় থেকে ছোটতে আসতে হয়, এবার আমরা লবগুলোর লসাগু করে কি করে বড় থেকে ছোটতে আসতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু এই নাম্বারের ক্ষেত্রে না, অন্য কোনো একটা ফ্র্যাকশন নিয়ে আমি কাজ করে দেখাবো তোমাদের। আর আরেকটা উপায় তোমাদের দেখাচ্ছি, যে এইখানে এই যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলো হচ্ছে প্রত্যেকটা প্রকৃত ভগ্নাংশ। তো তোমরা এক কাজ করতে পারো, আমি ভগ্নাংশগুলোকে আরেকবার লিখছি, 12/15, 11/16, 5/8। আচ্ছা দেখো এখানে এই ভগ্নাংশগুলো প্রত্যেকটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের লব আর হরের মধ্যে ডিফারেন্স প্রথম ভগ্নাংশটাতে আছে হচ্ছে 3, মানে 3-এর গ্যাপ। এখানে যে গ্যাপটা আছে না, সেই গ্যাপটা কত আছে? 3-এর গ্যাপ আছে। পরের যে ভগ্নাংশটা, সেই ভগ্নাংশের লব আর হরের মধ্যে গ্যাপ কত আছে? 5-এর গ্যাপ আছে। আর পরের যে ভগ্নাংশটা, সেই ভগ্নাংশের লব আর হরের মধ্যে গ্যাপ আছে হচ্ছে 3। ঠিক আছে, তো তুমি যদি চাও এই ভগ্নাংশের এই যে লব হরের মধ্যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে সেম করেও তোমরা কিন্তু কম্পেয়ার করতে পারো কোন ভগ্নাংশ ছোট কোন ভগ্নাংশ বড়। তো এখানে আমরা যেমন এইটার ক্ষেত্রে কি করেছিলাম, ভগ্নাংশের হরগুলোর লসাগু করেছিলাম, এইটার ক্ষেত্রে এই ডিফারেন্স গুলোর লসাগু করবো, মানে 3, 5 আর 3-এর লসাগু করবো। 3, 5 আর 3-এর লসাগু হচ্ছে 15। মানে তুমি কি করবে, এই ডিফারেন্স গুলোকে 15 আনার চেষ্টা করবে। তাহলে যদি আমি ডিফারেন্সটাকে 15 আনতে চাই, তাহলে এই ডিফারেন্সটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তো অলরেডি 3 ডিফারেন্স হয়ে রয়েছে। তাহলে একে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এই ডিফারেন্সটা 15 তৈরি হবে। এই ডিফারেন্সটা হয়ে রয়েছে 5, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে এই ডিফারেন্সটা কত তৈরি হবে? 15 তৈরি হবে। সিমিলারলি এটাও তাই, এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে এই ডিফারেন্সটা 15 তৈরি হবে। তাহলে আমি ডিফারেন্সগুলোকে সেম বানিয়ে নেবো, এখানে 5 দিয়ে গুণ করে নেবো। এখানে 5 দিয়ে গুণ করা মানে কিন্তু তোমাকে লবকেও 5 দিয়ে গুণ করতে হবে আর হরকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবকে তুমি 5 দিয়ে গুণ করে পেয়ে যাবে কত? 60। আর হরকে 5 দিয়ে গুণ করার প্রয়োজন নেই, তুমি এখানে 60 লিখে রাখো। আমি যা গুণ করছি সব লবের সাথে গুণ করছি। তোমরা যদি চাও প্রত্যেকটা হরকে গুণ করে করেও লিখতে পারো, কিন্তু একবার যদি আমি হরকে গুণ করা স্টার্ট করি, তাহলে প্রত্যেকটাকে কিন্তু হরকে গুণ করে করে আমাকে লিখতে হবে। আমি কিন্তু লবকে গুণ করেছি, 5 দিয়ে লবকে গুণ করেছি, আমি কিন্তু লবকে লিখেছি এখানে কত? 60। তাহলে প্রত্যেকটাকে আমাকে কিন্তু লবকে গুণ করে করে লিখতে হবে। এখানে আছে হচ্ছে 5, 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3 গুণ করলে 15। তবে লবের সঙ্গে আমি 3 গুণ করে দেবো, মানে লিখবো হচ্ছে 33। আর পরেরটা ডিফারেন্সটা হয়েছিল হচ্ছে 3, আমি কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। 5 দিয়ে গুণ করলে হবে 15। তাহলে 15 করতে গেলে তোমাকে উপরে 5 দিয়ে গুণ করতে হবে, তো গুণ করে তুমি লিখে দাও হচ্ছে 25। এবার তুমি দেখে নাও এই 3টে নাম্বারের মধ্যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে 25 হচ্ছে ছোট, 33 হচ্ছে তারপর হচ্ছে 60। তাহলে এরা ডিসেন্ডিং এ সাজানো ছিল, এরা অ্যাসেন্ডিং এ সাজালে এটা হয়ে যাবে হচ্ছে 1 নাম্বার, এটা হয়ে যাবে হচ্ছে 2 নাম্বার, এটা হয়ে যাবে হচ্ছে 3 নাম্বার। তাহলে তোমার এখানে কি এই যে প্রসেসটা, লেন্দি প্রসেসটা, সেটা করার আর দরকার পড়লো না। তোমরা এইভাবে ডিফারেন্স চেক করেও কিন্তু কাজ করতে পারো। কিন্তু সমস্ত ফ্র্যাকশনের ক্ষেত্রে কিন্তু এরকম ডিফারেন্স চেক করে কাজ করাও কিন্তু খুব ভীষণ চাপের হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চেক করবে যে ভগ্নাংশগুলো কিরকম টাইপের রয়েছে, ভগ্নাংশগুলো কিরকম টাইপের রয়েছে সেটা দেখে তোমরা ডিসাইড করো যে আমরা ভগ্নাংশের হরগুলোকে সেম ভাবে কাজ করব, নাকি লবগুলোকে সেম নিয়ে কাজ করব, নাকি ডিফারেন্স গুলোকে সেম নিয়ে কাজ করব, নাকি আমরা ভগ্নাংশগুলোর প্রত্যেকটাকে দশমিক ভগ্নাংশে কনভার্ট করে কাজ করব। ক্লিয়ার হয়েছে আশা করি জিনিসগুলো? চলো এবার একটা মেথড তোমরা শিখলে এই ডিফারেন্স সেমের ব্যাপার, একটা মেথড তোমরা শিখলে সেটা হচ্ছে হরের লসাগু করে। এবার নেক্সট হচ্ছে যদি লবের লসাগু আমরা করতাম তখন আমরা কি পেতাম। দেখো তাহলে লবের যখন আমরা লসাগু করবো তখন আমরা কি চাইবো, যে লবগুলোকে সেম বানাই। যেমন আমরা এখানে কি হরের লসাগু করে আমরা কি পেয়েছি, হরগুলোকে সেম বানিয়েছি। যেমন আমরা এখানে ডিফারেন্স গুলো লসাগু করে কি করেছি, ডিফারেন্স গুলোকে সেম বানিয়েছি, প্রত্যেকটা ডিফারেন্সকে 15, 15, 15-তে কনভার্ট করেছি। তেমনি আমরা যদি এখন লবগুলোর লসাগু করতাম তাহলে আমরা কি করতাম, লবগুলোকে সেম বানাতাম। দেখাচ্ছি তোমাদের, দেখো মনে করো আমি ছোট ছোট ভগ্নাংশ নিয়ে কাজ করছি। 8/13, 12 ধরো দেওয়া আছে হচ্ছে 17, নেক্সট আছে হচ্ছে 15 আছে হচ্ছে 19, ধরো এটা আছে, ঠিক আছে। তো এবার ভগ্নাংশের যখন তুমি হরগুলো লসাগু করতে যাবে, দেখো হরগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা।
তাহলে এই মৌলিক সংখ্যাগুলোর লসাগু করতে গেলে তোমাকে 13, 17 আর 19কে গুণ করতে হবে। তাহলে কখনোই আমরা হরগুলোর লসাগুর দিকে যাব না, ঠিক আছে? আমরা কি করবো, লবগুলো দেখো লসাগু করা হচ্ছে ইজি। 8 আছে, 12 আছে, 15 আছে, তাহলে আমরা লবগুলোর লসাগু করে নেবো। 8, 12 আর 15 লসাগু কত হবে? 8, 12 আর 15 এদের লসাগু কত হবে? আচ্ছা, এই দুটো নাম্বার 3 দ্বারা বিভাজ্য বা এই দুটো নাম্বার 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমি 2 দিয়ে নিয়ে যাই, তারপরে 3 দিয়ে নিয়ে যাবো। 2 দিয়ে কত আসবে? এটা 4 আসবে, এটা 6 আসবে, আর এটা 15 চলে আসবে। নেক্সট, এখনো তুমি 2 দিয়ে নিয়ে যেতে পারছো, 2 দিয়ে আসবে হচ্ছে 2, 3, আর এটা কত? 15। নেক্সট 3 দ্বারা নিয়ে যাও, 3 দিয়ে 2, এটা 1, 3, 5, 15। এবার এই নাম্বারগুলোকে গুণ করলে আমরা কি পাবো? এই তিনটে সংখ্যার লসাগু পাবো। তাহলে 2 × 2 × 3 × 2 × 1 × 5, তো লসাগু করলে কত আসবে? 5 দুগুণে 10, 30, 60, 120, তাহলে 120 হবে হচ্ছে লসাগু। তো তোমরা কি করবে, প্রত্যেকটা লবকে 120-তে কনভার্ট করবে, প্রত্যেকটা লবকে 120-তে কনভার্ট। তো আমি যদি এই 8কে 120 বানাতে চাই, তাহলে এখানে 8 খুঁজে নাও কোথায় রয়েছে। দেখো 3টে 2কে মার্জ করলে আমরা কি পাই? 8 পাই। 3 × 3 × 3, সরি 2 × 2 × 2 মানে হচ্ছে কত? 8। তাহলে এইগুলোকে বাদ দিলে বাকি নাম্বার কি পড়ে আছে? 3 আর 5, তাহলে 3, 5, 15 তুমি যদি এখানে গুণ করো তাহলে চলে আসবে হচ্ছে 120। তাহলে এখানে 15 দিয়ে গুণ করা মানে কিন্তু এখানেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে দেখে নাও, তাহলে এখানে 15 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 120, আর এখানে 15 দিয়ে গুণ করলে তুমি কত পাবে? 195। ঠিক আছে, 15 দিয়ে গুণ করলে পেয়ে যাবে হচ্ছে 195। পরেরটা হয়ে রয়েছে 12, করতে হবে 120, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, লবেও 10 দিয়ে গুণ, হরেও 10 দিয়ে গুণ। তাহলে লবে 10 দিয়ে গুণ করলে আসবে 120, আর হরে 10 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 170। আচ্ছা, পরেরটা হয়ে রয়েছে 15, কত দিয়ে গুণ করলে 120 হবে? তুমি দেখে নাও, এখানে 15 বাদ দিলে বাকি 3টে 2 পড়ে আছে, 3টে 2 গুণ করলে কত হয়? 8 হয়। তাহলে লব আর হর উভয় পক্ষে তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত? 120। আর 19কে 8 দিয়ে গুণ করলে কত আসবে? 8 9 72, ঠিক আছে, 8 × 8, 7, 15, 16, 162 আসবে, 162 আসবে। ওকে, এবার এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় আমরা বুঝবো কি করে? দেখো, এই ভগ্নাংশগুলোর মধ্যে কি হয়েছে, যে লবগুলোর মান কি হয়ে গেছে? সেম হয়ে গেছে, লবগুলোর মান সেম হয়ে গেছে। হরগুলোর মধ্যে যে হর আমি দেখতে পাবো বড়, সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট। যে হরটা বড় আছে, এখানে কোন হরটা বড় আছে? এই হরটা বড় আছে, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে ছোট। নেক্সট এই ভগ্নাংশটা হবে, ঠিক আছে, এর হর কিন্তু এটার পরে রয়েছে, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে দ্বিতীয় নম্বরে থাকবে, আর এই তৃতীয় নম্বর, মানে এগুলো অ্যাসেন্ডিং এ সাজানো আছে, মানে এই যাবে 1 নম্বরে, এই যাবে 2 নম্বরে, এই যাবে হচ্ছে 3 নম্বরে। তাহলে আমি কি বললাম, যে যখন আমরা হরগুলোর লসাগু করে লবগুলোর লসাগু করে যখন আমরা লবগুলোকে সেম বানাবো, তখন যে ভগ্নাংশটার হরে বড় সংখ্যা বসে থাকবে সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটা সব থেকে ছোট, তাহলে এটা যাবে হচ্ছে 1 নম্বরে, এটা যাবে হচ্ছে 2 নম্বরে, আর এটা যাবে হচ্ছে 3 নম্বরে। ক্লিয়ার হয়েছে? তাহলে ভগ্নাংশ নিয়ে মোটামুটি একটা আইডিয়া তোমরা পেলে। আর দুটো ভগ্নাংশের মধ্যে তো আমি বলে দিয়েছিলাম যে ধরো আছে হচ্ছে 5-এর 7 আর 2-এর 3, এই দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট কে বড় সেটা দেখার সহজ উপায় কি বলেছিলাম? ক্রস মাল্টিপ্লাই। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে একদিকে আসবে কত? 15, আর একদিকে আসবে কত? 14। তাহলে যার মাথায় বড় সংখ্যা লেখা থাকবে সেই ভগ্নাংশটা হচ্ছে বড়, 5-এর 7 হচ্ছে বড়, আর 2-এর 3 হচ্ছে ছোট। ক্লিয়ার সবার? চলো নেক্সট, আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার করা। কোনো 2 ডিজিটের নাম্বার হচ্ছে, সেই 2 ডিজিটের নাম্বারের আমরা স্কোয়ার করা শিখবো। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার করা। দেখো, মোটামুটি তোমাদেরকে কোনো 2 ডিজিটের সংখ্যার স্কোয়ার করতে গেলে আপ টু 1 to 25 নাম্বারের স্কোয়ার মুখস্থ রাখতে হবে। যেমন 1-এর স্কোয়ার 1 হয়, 2-এর স্কোয়ার 4 হয়, 3-এর স্কোয়ার 9 হয়, 4-এর স্কোয়ার 16 হয়। এই করতে করতে 25 পর্যন্ত নাম্বারের স্কোয়ার তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তবেই তুমি 25-এর পরের কোনো নাম্বারের স্কোয়ার খুব ফাস্ট করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমাকে বলা হয়েছে যে 52-এর স্কোয়ার কত, 52-এর স্কোয়ার কত হবে। দেখো, আমরা যে নাম্বারগুলোকে নিয়ে কাজ করবো সেই নাম্বারগুলো 50-এর কাছাকাছি হতে হবে বা 100-এর কাছাকাছি হতে হবে, ঠিক আছে? আমরা 50-এর কাছাকাছি আর 100-এর কাছাকাছি নাম্বার নিয়ে কাজ করব। তো এই সংখ্যাটা হচ্ছে 50-এর কাছাকাছি নাম্বার,
তো আপাতত 50-এর কাছাকাছি নাম্বার নিয়ে আমরা শিখি যে স্কোয়ার কিভাবে করতে হয়, তারপর 100-এর কাছাকাছি নাম্বার নিয়ে কাজ করব স্কোয়ার কিভাবে করতে হয়। দেখো 52 এই নাম্বারটা 50-এর থেকে 2 বেশি। এই যে 52 এই নাম্বারটা 50-এর থেকে কত 2 বেশি। তাহলে তোমাকে মনে রাখতে হবে 2 এর স্কোয়ার কি ছিল। 2 এর স্কোয়ার হচ্ছে 4। 2 এর স্কোয়ার যদি 4 হয় তাহলে আমি এখানে লিখবো হচ্ছে দুখানা ডিজিট 04। কি বললাম আবার বলছি, তাহলে এই নাম্বারটাকে তোমাকে দেখতে হবে 50-এর চেয়ে কতটা বড় বা কতটা ছোট। এই নাম্বারটা ছোট তো নয়, বড় নাম্বার। 50-এর থেকে কতটা বড়, 2 বড়। তাহলে তোমাকে 2 এর স্কোয়ার লিখে দিতে হবে। 2 এর স্কোয়ার তো 4 হয় জানি, কিন্তু তোমাকে বললাম কি লাস্ট দুটো ডিজিট লিখতে হবে। লাস্ট দুটো ডিজিট মানে হচ্ছে 04 লিখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি এই নাম্বারটা বলেছিলে হচ্ছে 50-এর থেকে 2 বেশি। তো কি করবে, 25-এর সঙ্গে 2 যোগ করে সামনে লিখে দেবে। 25-এর সঙ্গে 2 যোগ করলে হয় কত 27, 27। তো লিখে দাও 27। ওকে, তাহলে 52 এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 2704। 52 এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 2704। ক্লিয়ার হয়েছে? আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। ধরো আমাকে 56 এর স্কোয়ার করতে বলা হলো। তো এই নাম্বারটা 50-এর থেকে কতটা বড়? এই নাম্বারটা 50-এর থেকে 6 বড়। তা তোমাকে 6 এর স্কোয়ার জানতে হবে। 6 স্কোয়ার হচ্ছে 36। 36-এর দুটো ডিজিটই আছে, আমরা 36ই বসাবো। নেক্সট, আমরা এই নাম্বারটা 50-এর থেকে 6 বেশি বলেছিলাম। তো 25-এর সঙ্গে 6 যোগ করে দেবে। 25-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় 31 হয়। তাহলে 56 এর স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 3136। ক্লিয়ার আশা করি। নেক্সট আরো কিছু এক্সাম্পল দেখে নাও। ধরো 59 এর স্কোয়ার করতে হবে। এই নাম্বারটা 50-এর থেকে 9 বড়। 9 স্কোয়ার কত? 9 স্কোয়ার হচ্ছে 81। 81-এর তো দুখানা ডিজিট আছে, তাহলে আমি লিখে দেবো হচ্ছে 81। নেক্সট, এই নাম্বারটা 50-এর থেকে 9 বেশি, তাই 25-এর সঙ্গে 9 যোগ করে দাও। 25-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে 34। তাহলে 3481 হয়ে যাবে হচ্ছে 59 এর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? নেক্সট আরো কিছু এক্সাম্পল। আমরা যে এক্সাম্পল গুলো নিচ্ছি সেগুলো সব 50-এর কাছাকাছি নাম্বার। 50 থেকে ছোট নাম্বার নিয়েও কাজ করবো আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে 62 এর স্কোয়ার। ধরো এই নাম্বারটা কিন্তু 50-এর কাছাকাছি নাম্বার। 50-এর থেকে কতটা বড় এই নাম্বারটা? 50-এর থেকে 12 বড়। তাহলে 12-র স্কোয়ার তোমাকে জানতে হবে কত। ওই জন্য বলা হয়েছে যে আপ টু 1 to 25 এই নাম্বারগুলোর স্কোয়ার মুখস্থ থাকা চাই। যেমন এখানে 12-র স্কোয়ার তোমাকে জানতে হবে। কোনো নাম্বার যদি 50-এর থেকে যদি 15 বড় হয় তাহলে 15 স্কোয়ার জানতে হবে। তো এই নাম্বারগুলোর স্কোয়ার কিন্তু একটু মুখস্থ করে নিও তোমরা। ওকে, নেক্সট, তো এই নাম্বারটা 50-এর থেকে কত বড় বলা হলো? 12 বড় বলা হলো। তাহলে 12-র স্কোয়ার তোমাকে জানতে হবে। এবার 12-র স্কোয়ার তো 144, 144। আমি বলেছিলাম লাস্টে দুখানা ডিজিট বসাবো। তাহলে 144-এর লাস্ট দুটো ডিজিট কি আছে? 4 আর 4, 44। তাহলে 44 লেখা হলো, আর 1টা ক্যারি হলো। ঠিক আছে, 144-এর একটা কিন্তু পরে গিয়ে অ্যাড হবে। নেক্সট, এই নাম্বারটা 50-এর থেকে তোমরা বলেছো 12 বেশি। তাহলে 25-এর সঙ্গে 12 অ্যাড করে দাও। 25-এর সঙ্গে 12 অ্যাড করলে কত আসছে 37। 37-এর সঙ্গে 1 যোগ করলে কত আসবে 38। তাহলে 38, 3844। ক্লিয়ার হয়েছে? 3844 হয়ে যাবে হচ্ছে 62 এর স্কোয়ার। নেক্সট আরো এক্সাম্পল। ধরো তোমাকে বলা হলো 67 এর স্কোয়ার কত হবে। ঠিক আছে, 67 এর স্কোয়ার। তাহলে এই নাম্বারটা 50-এর থেকে 17 বেশি। এই নাম্বারটা 50-এর থেকে 17 বেশি। তাহলে 17 স্কোয়ার কত জানতে হবে। 17 স্কোয়ার হচ্ছে 289। তাহলে লাস্টে আমরা লিখবো হচ্ছে 89, আর 2টা ক্যারি কেস, 2টা পরে গিয়ে কি হবে অ্যাড হবে। নেক্সট, 17 বেশি বলেছিলে, তাহলে 25-এর সঙ্গে 17 অ্যাড করে দাও। 25-এর সঙ্গে 17 অ্যাড করলে কত আসছে 42। 42 আর ওখানে কত আছে 2 আছে, তাহলে হয়ে যাবে কত 44। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে 4489 হয়ে যাবে হচ্ছে 67 এর স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 50-এর থেকে ছোট নাম্বার নিয়ে কাজ। মানে ধরো তোমাকে বলা হলো 46 এর স্কোয়ার কত, 50-এর থেকে ছোট। তো এই নাম্বারটা 50-এর থেকে কতটা ছোট? এই নাম্বারটা 50-এর থেকে 4 ছোট, 4 কম আছে। তাহলে তোমাকে 4 এর স্কোয়ার জানতে হবে। 4 এর স্কোয়ার 16, লাস্টে দুটো ডিজিট বসাতে বলেছিলাম, তাহলে তোমরা 16 বসালে। এই সংখ্যাটা তোমরা বলেছো 50-এর থেকে 4 কম, তাহলে 25 থেকে 4 মাইনাস করে দেবে। তাহলে 25 থেকে 4 মাইনাস করলে কত আসবে 21। তাহলে 2116 হয়ে যাবে হচ্ছে 46 এর স্কোয়ার। আরো একটা এক্সাম্পল। ধরো তোমাকে বললো 43 স্কোয়ার কত হবে। তোমরা কি করবো, এই নাম্বারটা 50-এর থেকে কত ছোট সেটা দেখে নেবো। 50 থেকে ছোট হচ্ছে কত 7 ছোট। তাহলে 7 এর স্কোয়ার জানতে হয়। 7 এর স্কোয়ার কত 49।
ঠিক আছে, 7 স্কোয়ার হচ্ছে 49। তুমি 7 কম বলেছিলে এই নাম্বারটা 50 থেকে, তাহলে 25 থেকে 7 মাইনাস করবে, তাহলে 25 থেকে 7 মাইনাস করলে কত হবে? 18 হয়ে যাবে। তাহলে 1849 হয়ে যাবে হচ্ছে 43 স্কোয়ার। নেক্সট আরেকটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল 50 এর কাছাকাছি নাম্বারের। নেক্সট হচ্ছে ধরো তোমাকে বলা হলো 37 এর স্কোয়ার কত হবে? 37 এর স্কোয়ার। তো এই নাম্বারটা 50 থেকে কতটা ছোট? এই নাম্বারটা 50 থেকে 13 ছোট, 13 কম আছে। তাহলে 13 স্কোয়ার জানতে হবে কত? 13 স্কোয়ার হচ্ছে 169, 169। তাহলে লাস্টে তুমি বসাবে কত? 69 বা 69। আর 1টা ক্যারি কেস, 1টা পরে গিয়ে কি হবে? অ্যাড হবে। আচ্ছা, এই নাম্বারটা 50 থেকে কত কম বলা হয়েছে? এটা 13 কম বলা হয়েছে। তাহলে 25 থেকে 13 মাইনাস করে দাও। 25 থেকে 13 মাইনাস করলে হয় কত? 12। কিন্তু এখানে 1 থাকার জন্য তুমি 12 না লিখে 1 আরো অ্যাড করে লিখবে হচ্ছে 13। এই একটা বা ক্যারি কেসটা সবসময় কিন্তু অ্যাডই হবে, এমন নয় যেটা 50 থেকে ছোট নাম্বার বলেই একটাকে আমরা কি মাইনাস করে দেবো, এমন কিন্তু না। আমরা কি করছি? 25 থেকে 13কে মাইনাস করছি, আসছে 12, কিন্তু এই একটা কিন্তু লাস্টে গিয়ে অ্যাডই হচ্ছে। অ্যাড করে কত আসছে? 13। তাহলে এই যে নাম্বারগুলো আমরা পেলাম, এই নাম্বারগুলো সব এই নাম্বারগুলোর হচ্ছে স্কোয়ার। তো এই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা। কেন? কারণ কোন সংখ্যার বর্গ করার পর আমরা এই নাম্বারগুলো পেয়েছি, তো এই নাম্বারগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা। কি বললাম? ক্লিয়ার হয়েছে? এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা এখানে যে স্কোয়ার গুলো শিখেছি সেগুলো হচ্ছে 50-এর কাছাকাছি বা 50-এর বেশি, 50-এর কাছাকাছি নাম্বারের আমরা স্কোয়ার করা শিখলাম। নেক্সট এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 100-এর কাছাকাছি নাম্বারের স্কোয়ার করা। স্কোয়ার করাই শিখবো 100-এর বেশি, 100 যখন বেস হবে, 100-এর কাছাকাছি নাম্বার। ধরো তোমাকে প্রথমে ছোট ছোট এক্সাম্পল নিচ্ছি। ধরো 103-এর স্কোয়ার তোমাকে করতে বলা হয়েছে। 103-এর স্কোয়ার কত? এখানে নিয়মটা একটু বলি। এই নাম্বারটা 100-এর থেকে কতটা বেশি বা কতটা কম সেটা আগে তোমাকে দেখতে হবে। তো এই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 100-এর থেকে 3 বেশি, তাহলে তোমাকে 3-এর স্কোয়ার জানতে হবে কত? 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার হচ্ছে 9, কিন্তু আমি বলেছিলাম যে লাস্টে দুখানা ডিজিট বসাতে হয়, তাহলে লাস্টে আমি 9 না লিখে লিখবো হচ্ছে 09। ক্লিয়ার হয়েছে? নেক্সট এবার এটা 100-এর থেকে 3 যেহেতু বেশি, তাহলে এই পার্টিকুলার নাম্বারটার সঙ্গেই তোমরা 3 যোগ করে দেবে। যেমন 50-এর বেশি আমরা কি করছিলাম? 50-এর বেশি 25-এর সঙ্গে প্লাস বা মাইনাস করছিলাম, 25-এর থেকে আমরা কিছু মাইনাস করছিলাম বা 25-এর সঙ্গে কিছু যোগ করছিলাম, 50 থেকে যতটা বেশি বা কম সেটা দেখে। এখানে কি করব? এখানে যে 103 লেখা আছে আর এই নাম্বারটা 3 বেশি বললাম, তাহলে 103-এর সঙ্গেই 3 যোগ করে দাও। 103-এর সঙ্গে 3 যোগ করলে হবে কত? 106। তাহলে 10609 হয়ে যাবে হচ্ছে 103-এর স্কোয়ার। ঠিক আছে? নেক্সট, এটা গেল 1 নাম্বার। নেক্সট 2 নাম্বার। ধরো তোমাকে 112-এর স্কোয়ার করতে বলা হলো। 112-এর স্কোয়ার কত হবে? ঠিক আছে? তো এই নাম্বারটা 100-এর থেকে কত বেশি? এই নাম্বারটা 100-এর থেকে 12 বেশি, তাহলে তোমাকে জানতে হবে 12-এর স্কোয়ার কত? 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে আমি লাস্টের দুটো ডিজিট 4 আর 4, 44 বসালাম, আর 1টা ক্যারি কেস, 144-এর একটা হাতে থাকলো, পরে অ্যাড হবে। আচ্ছা, এই নাম্বারটা 100-এর থেকে 12 বেশি বলা হয়েছে, তাহলে কি করবে? এই নাম্বারটার সঙ্গে তুমি 12 অ্যাড করে দেবে। তাহলে এই নাম্বারটার সঙ্গে যদি আমরা 12 অ্যাড করি তাহলে কত আসছে? 124 আসছে। 124-এর সঙ্গে আরো 1 ক্যারি ছিল, সেটাকে অ্যাড করবো, তাহলে কত আসবে? 125। ক্লিয়ার হয়েছে? নেক্সট 3 নাম্বার এক্সাম্পল। ধরো তোমাকে বলা হলো 117, 117 স্কোয়ার কত? তাহলে তোমরা নিজেরাই পারবে দেখো করতে। নাম্বারটা 100-এর থেকে 17 বেশি, 17 বেশি মানে হচ্ছে 17 স্কোয়ার জানতে হবে। 17 স্কোয়ার 289, তাহলে লাস্টে আমরা বসাচ্ছি হচ্ছে 89, আর 2টা ক্যারি কেস, 2টা করে গিয়ে অ্যাডই হবে। 17 বেশি যেহেতু বলেছে, তাহলে এই সংখ্যাটার সঙ্গে তুমি 17 অ্যাড করে দাও, তাহলে এটার সাথে 17 অ্যাড করলে কত আসে? 134, আর হাতে থাকলো 2, তাহলে 136। 13689 হয়ে যাবে হচ্ছে 117 স্কোয়ার। নেক্সট আমরা 100 থেকে ছোট নাম্বার নিয়ে কাজ করছি। 100 থেকে ছোট নাম্বার, ধরো 94 স্কোয়ার আমাকে করতে বলা হবে। 94 স্কোয়ার, তাহলে এই নাম্বারটা 100-এর থেকে কতটা কম দেখতে হবে? তাহলে এই নাম্বারটা 100-এর থেকে হচ্ছে 6 কম আছে। এই নাম্বারটা 100-এর থেকে কত কম আছে? 6 কম আছে। তাহলে 6 স্কোয়ার জানতে হবে কত? আর 6 স্কোয়ার কত? 6 স্কোয়ার হচ্ছে 36। 6 স্কোয়ার হচ্ছে 36। এবার এই নাম্বারটা যেহেতু 6 কম বললাম, তাহলে এই নাম্বারটা থেকেই কিন্তু তুমি 6 মাইনাস করে দেবে।
তাহলে 94 থেকে 6 মাইনাস করলে কত হবে? 88 হবে। তাহলে 8836 হয়ে যাবে হচ্ছে 94 এর স্কোয়ার। আরো একটা এক্সাম্পল, ধরো তোমাকে 88 এর স্কোয়ার করতে বলা হলো, 88 স্কোয়ার করতে বলা হলো। তাহলে এই নাম্বারটা 100 থেকে কতটা কম? 12 কম। 12 স্কোয়ার জানতে হবে। 12 স্কোয়ার হচ্ছে 144, লাস্টে 44 বসালাম আর একটা হাতে থাকলো। এই নাম্বারটা 12 কম যেহেতু বলেছে, তাহলে 88 থেকেই 12 মাইনাস করে দাও, আসছে কত? 76। 76 প্লাস 1 77, তাহলে 7744 হয়ে যাবে হচ্ছে 88 এর স্কোয়ার। তাহলে এই যে নাম্বারগুলো আমরা দেখছি, এই নাম্বারগুলোকে আমরা বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু আমরা কোন সংখ্যার স্কোয়ার করার পর এই নাম্বারগুলো পাচ্ছি। তাহলে এই নাম্বারগুলোকে আমরা বলি কি? পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা। কি বললাম? ক্লিয়ার হয়েছে? পারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা। এবার এই পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়া যাক, একটু শুনবে মন দিয়ে। এই যে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো এখানে লিখে রেখেছি, এদের লাস্ট দুটো ডিজিট তোমরা একবার ফলো করো। লাস্ট দুটো ডিজিট আছে হচ্ছে 09, ঠিক আছে? 09 3 স্কোয়ার থেকে এসছে। আমরা দেখো 3 স্কোয়ার থেকে তো 09টা লিখেছিলাম। লাস্টে এই যে 09টা আমরা লিখেছিলাম সেটা কিন্তু 3 স্কোয়ার থেকে লিখেছিলাম। পরেরটা দেখো, লাস্ট দুটো ডিজিট আছে হচ্ছে 44। তাহলে এই 44টা এসছে কোত্থেকে? তুমি তো বলে 12 স্কোয়ার থেকে এসেছিল। তাহলে তোমরা যখন পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমাকে 4টে অপশন দিয়ে দিল, বললো যে 4টে অপশনের মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা। তখন তুমি সেই অপশনগুলোর শেষের দুটো করে ডিজিট তোমরা দেখবে কি রয়েছে। যেমন এখানে শেষের দুটো ডিজিট রয়েছে হচ্ছে 44, তা তোমার মাথায় স্ট্রাইক হওয়া উচিত যে এটা হচ্ছে 12 স্কোয়ার থেকে আসতে পারে। লাস্টের দুটো ডিজিট রয়েছে হচ্ছে 89, তা তোমাদের মাথায় স্ট্রাইক হতে পারে এটা হচ্ছে 17 স্কোয়ার থেকে আসতে পারে। 17 স্কোয়ার হচ্ছে 289, লাস্টের দুটো ডিজিট ম্যাচ করছে। যেমন এখানে কি আছে 36, 36 6 স্কোয়ার থেকে আসতে পারে। সবসময় পূর্ণবর্গ সংখ্যা চেনার সময় আমরা লাস্ট দুটো ডিজিটকে ফলো করবো। যেমন এখানে আছে কি 44, 44 থেকে আমরা কি বুঝবো যে হ্যাঁ এটা 12 স্কোয়ার থেকে আসতে পারে। আমি আগের পেজে যাচ্ছি, এখানে দেখো রয়েছে হচ্ছে 16, মানে কি 4 স্কোয়ার থেকে আসতে পারে। এখানে কত রয়েছে 49, মানে 7 স্কোয়ার থেকে আসতে পারে। দেখো 9 স্কোয়ার থেকে আসতে পারে, 81 আছে, 6 স্কোয়ার থেকে আসতে পারে, 2 স্কোয়ার থেকে আসতে পারে। তাহলে যখন তোমরা একটা পূর্ণবর্গ সংখ্যা চিনবে অপশন থেকে, তখন তোমরা কিন্তু এরকম লাস্ট দুটো ডিজিটকে ফলো রেখো, ঠিক আছে? এবার এটাতে গেলে হচ্ছে একটা জিনিস। নেক্সট হচ্ছে আরো একটা জিনিস রয়েছে। এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আমি লিখে রেখেছি, পূর্ণবর্গ সংখ্যাগুলোর যদি তোমরা ডিজিটাল সাম করো, ডিজিটাল সাম মানে হচ্ছে এই ডিজিটগুলোকে যোগ করে করে তুমি সিঙ্গেল ডিজিট নিয়ে আসো। আমি একটা করে দেখাচ্ছি। যেমন 2 7 0 আর 4 যেগুলি যদি আমরা অ্যাড করি, তাহলে 2 প্লাস 7 প্লাস 0 প্লাস 4, ডিজিটাল সাম কাকে বলে? এই ডিজিটগুলোকে যোগ করে করে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো। তাহলে 2 আর সাথে কত হয়? 9 হয়, 9 আর 4 কত হয়? 13 হয়। 13র দুখানা ডিজিট, এটা 13 হচ্ছে, 13র দুখানা ডিজিট 1 আর 3, তাদেরকেও যোগ করে দাও, কত আসছে? 4 আসছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল সাম। তো এরকম প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার তুমি যদি ডিজিটাল সাম করে দেখো, তাহলে দেখবে যে এই ডিজিটগুলো রিপিট হচ্ছে, 1 4 7 আর 9। এই ডিজিটগুলো ছাড়া আর অন্য কোনো ডিজিট কিন্তু আসবে না। তুমি যদি ডিজিটাল সাম করো দেখবে যে 1 4 7 আর 9 এই চারখানা ডিজিটই আসছে। এই চারখানা ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট আসছে না। তুমি পরেরটা করে দেখো একবার। এখানে 6 আর 3 হচ্ছে 9, 9 আর 1 10, 10 আর 3 হচ্ছে 13, 13র দুখানা ডিজিট 1 আর 3, তাদেরকে যোগ করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। নেক্সট পরেরটা তুমি যোগ করো, পরেরটা যোগ করে দেখো 8 আর 1 9, 9 আর 7 হচ্ছে কত? 9 আর 7 16, 16র দুখানা ডিজিট 1 আর 6, 1 আর 6 কে যোগ করলে তুমি কি পাবে? 7 পাবে। পরেরটা তোমরা চেক করতে পারো, 4 আর 4 8, 8 আর 16, 16 আর 3 হচ্ছে কত? 16 আর 3 19, 19এর দুখানা ডিজিট 1 আর 9, তাদেরকে যোগ করলে কত আছে? 10, 10এর দুখানা ডিজিট 1 আর 0, তাদেরকে যোগ করলে কত আছে? 1। দেখো কত পাওয়া যাচ্ছে? 1 পাওয়া যায়। আমি কি বললাম যে এই প্রত্যেকটা নাম্বার, যে প্রত্যেকটা নাম্বার বলতে এই যে পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যার তুমি যখন ডিজিটাল সাম করবে তখন কিন্তু 1 4 7 আর 9 এই চারটে নাম্বারই আসবার, অন্য কোনো নাম্বার কিন্তু আসবে না। এখানে আমরা কিছু পূর্ণবর্গ সংখ্যা লিখে রেখেছি, এখানে আমরা কিছু পূর্ণবর্গ সংখ্যা লিখে রেখেছি, এখানে তোমরা যোগ করে করে দেখতে পারো। সেই ডিজিটাল সাম 1 4 7 আর 9 এর মধ্যেই কিন্তু আসবে, আর অন্য কোনো নাম্বার কিন্তু আসবে না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরকম ভাবে কিন্তু তোমরা 100র ওপরে, আরো ওপরে, মানে কি 150র কাছাকাছি নাম্বার নিয়েও তোমরা কাজ করতে পারো। তো সেগুলো আমরা একটা ভিডিওর মধ্যে আনছি না, আমরা ধীরে ধীরে যে জিনিসগুলো আস্তে আস্তে শিখবো, ঠিক আছে?
তো এটা হলো হচ্ছে আমরা স্কোয়ার করা শিখলাম। নেক্সট এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার রুট করা, মানে বর্গমূল করা শিখবো। ওকে, নেক্সট বর্গমূল আমরা কি করে করবো। দেখো দেখো বর্গমূল করার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, ঠিক আছে। বর্গমূল করার কিন্তু অনেক রকম পদ্ধতি আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে পারি আমরা, ভাগ প্রক্রিয়া বর্গমূল কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করতে পারি, আর একটা হচ্ছে শর্টকাটে আমরা বর্গমূল করতে পারি। তো তোমাদের আমি করে দেখাচ্ছি, তিনটে পদ্ধতি আমি দেখাচ্ছি। ধরো আচ্ছা, বর্গমূল করবার জন্য আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যার প্রয়োজন, আর পূর্ণবর্গ সংখ্যা কিন্তু দেখো আগের পেজে কিন্তু লেখা আছে, পূর্ণবর্গ সংখ্যা আগের পেজে দেখো লেখা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর আমরা বর্গমূল করে দেখবো, ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো নাম্বার নিয়ে দেখছি আমি এখানে। তোমরা এক কাজ করো, ধরো এই নাম্বারটার আমি বর্গমূল করছি, ঠিক আছে, 2116। একটা হচ্ছে বর্গমূল করার পদ্ধতি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, মানে এইভাবে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 2 দিয়ে কত আসছে, 2 দিয়ে 1 0, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, এখনো 2 দিয়ে যাবে। 2 দিয়ে কত আসে, 529। 529 হচ্ছে 23 স্কোয়ার, তার মানে 23 আসবে, 23 আসবে ভাগফল। ওকে, 23 হচ্ছে প্রাইম নাম্বার, আর ভাঙা যাবে না। তাহলে আমি এটাকে ব্রেক করলে কি কি পেলাম, দুটো 2 পেলাম আর দুটো 23 পেলাম, ঠিক আছে। তাহলে আমি যদি রুট করি, এটাকে বলি আমরা বর্গমূল করা, 2116। আচ্ছা, এইভাবেও রিপ্রেজেন্ট হতে পারে, মাথায় এটা হচ্ছে বর্গমূলের সাইন, অর এরকমও হতে পারে 2116 তার পাওয়ারে হাফ। দুটোর মিনিং হচ্ছে একই, এই দুটো হচ্ছে সেম জিনিস। কোনো সংখ্যার মাথায় এরকম সাইন দিয়ে দিল, এটা হচ্ছে বর্গমূল করার সাইন, বা কোনো সংখ্যার পাওয়ারে হাফ বসিয়ে দিল, বর তোমার হাফ না বসিয়ে এরকম দিয়ে দিল, 2116 এর পাওয়ারে দিয়ে দিল 0.5, 0.5 মানে তো হাফ, ঠিক আছে। তো কোনো সংখ্যার পাওয়ারে যদি 0.5 বা হাফ বা এরকম সাইন থাকে, তাহলে সেটা মানে আমরা বুঝে নেবো বর্গমূল করতে দিয়েছে। তাহলে বর্গমূল কত হবে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর দুটো 23 থেকে একটা 23 আসবে। তাহলে 23 আর 2 গুণ করলে আসবে কত, 46। তাহলে 46 হয়ে যাবে হচ্ছে এই পার্টিকুলার নাম্বারটার বর্গমূল। তার মানে 46 এর সঙ্গে 46 গুণ করলে আমরা এই নাম্বারটা পাবো, 46 এর সাথে 46 গুণ করলে আমরা কি পাবো, 2116 পাবো। ক্লিয়ার হয়েছে। নেক্সট মনে করো আমাকে আরেকটা দিল 1024, এই নাম্বারটার বর্গমূল, এই নাম্বারটার স্কোয়ার রুট করতে দিয়েছে, বর্গমূল করতে দিয়েছে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করছি। 2 দিয়ে আসবে হচ্ছে 512, 2 দিয়ে আসবে হচ্ছে 256, 2 দিয়ে আসবে হচ্ছে 128, 2 দিয়ে আসবে হচ্ছে 64, 2 দিয়ে আসবে 32, 16, 8, 4, 2 দিয়ে 2। দেখো তুমি কটা 2 পেলে, 2 আমরা পেলাম হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 2 পেয়েছি। তাহলে 10টা 2 থেকে 5টা 2 বেরোবে। যখন আমরা বর্গমূল করব তখন এই 10টা 2 থেকে কটা 2 বেরোবে, 5টা 2 বেরোবে, মানে প্রত্যেক দুটো 2 থেকে একটা করে 2 বেরোবে। তাহলে 5টা 2 এর গুণফল কত, 32। তার মানে এই সংখ্যাটার বর্গমূল করলে পাওয়া যাবে 32। তাহলে 32 এর সঙ্গে 32 গুণ করলে হবে কত, 1024। ঠিক আছে। তো এটা আমরা যেটা শিখলাম সেটা বর্গমূল করা শিখলাম, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করা শিখলাম। নেক্সট এবার আমরা যে বর্গমূল করাটা শিখবো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় শিখবো, আর লাস্টে শর্টকাটে। দেখো ভাগ প্রক্রিয়া বর্গমূল, তার জন্য একটা পূর্ণবর্গ সংখ্যার প্রয়োজন। তো পূর্ণবর্গ সংখ্যা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে নিচ্ছি 3136। 3136 এর আমরা বর্গমূল করবো, কিন্তু ভাগ প্রক্রিয়া করব। দেখো ভাগ প্রক্রিয়া যখন আমরা বর্গমূল করব তখন কি করতে হয়, শেষ দিক থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে পেয়ার তৈরি করতে হয়। শেষ দিক থেকে দুটো দুটো করে নাম্বার মানে হচ্ছে এখানে আমি একটা নাম্বার নিয়ে, দুটো নাম্বার নিয়ে পেয়ার বানালাম, এখানে দুটো নাম্বার নিয়ে পেয়ার বানালাম। পেয়ার বানানোর পর ভাগটা এইভাবে হবে। আচ্ছা, ভাগের আগে তো নামতা পড়তে হবে। তো নামটা এরকম হবে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, এরকম টাইপের নামতা হবে। স্কোয়ারের নামটা 6 6 36, 7 7 49। সামনে দেখো বসে রয়েছে হচ্ছে 31, কখনো বলবে না যে সামনে 3 বসে আছে, সামনে বসে আছে হচ্ছে 31, আমাদের পুরো পেয়ারটাকে নিতে হবে।
তো সামনে যদি 31 বসে তাহলে নামতাটা এরকম বললাম যে 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 চারে 16। তো 31 বসে আছে মানে 5 5 25 পর্যন্ত যাবে, তাহলে 5 5 হয়ে গেল কত 25। নেক্সট মাইনাস করতে হবে, মাইনাস করলে কত আসছে 6, আর উপর থেকে নামবে হচ্ছে 3 6। এবার যে দাগটা কাটবো সেটা কিন্তু বাঁদিক কাটবো, মানে এইটা হচ্ছে আনসার তোমার, এখনো আনসার আসেনি যেহেতু পুরো ভাগটা কমপ্লিট হয়নি। তো এই পাশে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। আচ্ছা এই জায়গায় যে নাম্বারটা বসে থাকবে, এখানে কত বসে আছে 5 বসে আছে, সেই 5-এর ডবল ওখানে তোমাকে বসাতে হবে। 5-এর ডবল কত, 5-এর ডবল হচ্ছে 10, তাহলে তোমাকে এখানে বসাতে হবে হচ্ছে 10। এখানে যদি 3 থাকতো তাহলে তোমাকে 3-এর ডবল ওখানে 6 লিখতে হতো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো 10 লেখার পর এবার এখানে আরো একটা সিঙ্গেল ডিজিট নাম্বার আমার প্রয়োজন, এই জায়গাটা একটা সিঙ্গেল ডিজিট নাম্বার আমাকে আবারও লিখতে হবে। মনে করো সেই সিঙ্গেল ডিজিট নাম্বার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত কোন একটা নাম্বার। ধরো আমি এখানে যদি আমি 5 লিখি তাহলে 105 নাম্বারটার সঙ্গে তোমাকে 5 গুণ করতে হবে। এই জায়গাটা যদি তুমি 7 লেখো তাহলে 107-এর সঙ্গে তোমাকে 7 গুণ করতে হবে। এই জায়গাটা তুমি যদি 4 লেখো তাহলে 104-এর সঙ্গে তোমাকে 4 গুণ করতে হবে। মানে তুমি এই জায়গাটা যে ডিজিটটা লিখবে, আর ডিজিট মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট, কখনো আমি এখানে 12 13 এসব লিখবো না, সিঙ্গেল ডিজিট লিখবো, 0 লেখা হতে পারে। তো এই জায়গায় যদি আমি 4 লিখি তাহলে কি 104-এর সঙ্গে 4 গুণ হবে। এবার এটাকে ম্যাচ করানোর জন্য তুমি দেখো এখানে 6 যদি লেখো তাহলে 106-এর সঙ্গে 6 গুণ করলে কত হয়, 106-এর সঙ্গে 6 গুণ করলেই 636 হয়ে যায়, তাহলে ভাগটা মিলে যাচ্ছে। আর এইখানে যেহেতু তুমি 6 বসিয়ে ভাগটা মিলেছে, 6 বসানোর জন্য এই 6টা এখানেও চলে যাবে, তাহলে এটার বর্গমূল হয়ে যাবে হচ্ছে 56। তাহলে এই সংখ্যাটার বর্গমূল হয়ে যাবে কত 56। ক্লিয়ার হয়েছে? নেক্সট আরো একটা দেখে নাও। ধরো এই নাম্বারটার বর্গমূল করছি 13689। শেষ দিক থেকে দুটো করে ডিজিট নিয়ে পেয়ার। আচ্ছা এখানে দুটো ডিজিট নেই, সিঙ্গেল ডিজিট পড়ে আছে, তাহলে সামনে 0 বসিয়ে পেয়ার বানালাম। নেক্সট 1 একে 1, এ তো বিয়োগফল 0, ওপর থেকে পুরো পেয়ার নামবে, পুরো 36 নামবে, কখনো 3 নামবে না, পুরো 36 নামবে, পুরো পেয়ার নামবে। যেমন এখানে পুরো পেয়ারটা নেমেছিল, 36 নেমেছিল, এখানেও তাই। আচ্ছা এখানে যে সংখ্যা লেখা থাকবে তার ডবল ওখানে, 1-এর ডবল হচ্ছে 2 লিখলাম। লেখার পর 36 তো ম্যাচ করবে। এখানে দেখো তুমি যদি 0 বসাও তাহলে তোমাকে 20-র সঙ্গে 0 গুণ করতে হবে। যদি তুমি এখানে 1 বসাও তাহলে 21-এর সঙ্গে 1 গুণ করতে হবে। 2 বসালে 22-এর সঙ্গে 2। এবার আমি যদি 22-এর সঙ্গে 2 গুণ করি 36-এর চেয়ে বড় হয়ে যাবে, তাহলে আমি এখানে কি 1 বসাবো। তাহলে 21-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 21 হয়। আর এই একটা যেখানে বসিয়েছি একটা এখানেও চলে যাবে। মাইনাস করলে কত আসছে 15। ওপর থেকে পুরো 8 9 নামবে। নেক্সট এই ভাগফলের জায়গায় 11 বসে আছে, 11-র ডবল এখানে গিয়ে বসবে, আবার 11-র ডবল হচ্ছে কত 22। নেক্সট আবার সেম সিস্টেম, এখানে সিঙ্গেল ডিজিট বসবে, যে ডিজিট বসবে তাই দিয়ে গুণ। তো তুমি যদি এখানে 7 বসাও তাহলে 227-এর সঙ্গে 7 গুণ করে দেখো এই নাম্বারটাই চলে আসবে, 1589 চলে আসবে। তাহলে ভাগটা মিলে গেল। তাহলে ভাগ যেহেতু মিলে যাচ্ছে, আচ্ছা এই 7 বসানো হয়েছে বলে এই জায়গাটাও চলে যাবে হচ্ছে 7। ভাগ যেহেতু মিলে যাচ্ছে তাহলে আমি কি বলতে পারবো যে এই নাম্বারটা একটা পূর্ণবর্গ সংখ্যা ছিল, তাই ভাগটা মিলেছে। যদি পূর্ণবর্গ সংখ্যা না হতো তাহলে কিন্তু ভাগটা মিলতো না, কোনো একটা অবশিষ্ট চলে আসতো, ভাগশেষ হিসাবে চলে আসতো। তাহলে এরকমও তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে একটা তোমাকে র্যান্ডম নাম্বার দিয়ে দেওয়া হলো, ধরো দিয়ে দেওয়া হলো যে 2593, ধরো এরকম একটা নাম্বার দিয়ে দেওয়া হলো, বললো যে এই নাম্বারটার সঙ্গে কত যোগ বা কত বিয়োগ করলে যোগ বা বিয়োগ ফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রসেসটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হবে এখানে। তো ভাগ প্রক্রিয়া বর্গমূল যদি আমি করতে চাই তাহলে এইভাবে করো। প্রথমে 5 5-এ যাবে 25, ঠিক আছে, ওপর থেকে পুরো 93 নামছে, 5-এর ডবল গিয়ে বসলো 10। এবার প্রবলেম হচ্ছে এই জায়গা তুমি 1 বসালেও কি হচ্ছে 101-এর সঙ্গে 1 গুণ হয়ে নাম্বারটা 93-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি 1ও বসাতে পারবে না। তাহলে 1-এর চেয়েও ছোট নাম্বার আছে তো 0, তুমি 0 বসাবে। তাহলে 0 যেহেতু বসেছি তাহলে 100-এর সঙ্গে আমাকে 0 গুণ করতে হবে। 100-এর সঙ্গে 0 গুণ করা মানে কি হয় 0ই হয়। আচ্ছা এখানে 0 বসানো আছে মানে এখানে 0 আসবে, তাহলে ভাগশেষ কত হলো 93। দেখো অবশিষ্ট চলে এলো, অবশিষ্ট চলে এসছে মানে আমি কি বলবো যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা ছিল না। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন তোমাদের আনসার হবে 93। এটা থেকে যদি 93 মাইনাস করা হয় তাহলে
একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। এটা থেকে 93 মাইনাস করলে কত হবে? 2500। 2500 হচ্ছে 50 স্কোয়ার, এই যে এই নাম্বারটার স্কোয়ার হবে। আর যদি বলা হতো যে এটার সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন তোমরা কি করতে, এই জায়গায় 0 বসানোর পর আমরা কি করে, যেখানে 00 লিখে ভাগশেষটাকে 93 নিয়ে এসেছি, এখানে তোমরা 1 বসিয়ে 93 কে টপকে দিতে নাম্বারটাকে, মানে এরকম লিখতাম আমরা, লাস্টটুকু এইটুকু করতাম যে 2593 পেয়ার বানানোর পর 5 5 25, 93 নামলো তো। এবার 5-এর ডবল এলো 10, এখানে 0 দিয়ে আমরা 0 লিখতাম, কিন্তু লিখবো না সেটা। যদি বলা হয় কত যোগ করলে, তখন আমরা এক ঘর বাড়িয়ে নেবো। 101-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 101-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 101 মাইনাস করো, মাইনাস করলে আসছে কত? -8। ঠিক আছে, আর এই একটা এখানে চলে যাবে। তাহলে তুমি কি বলবে যে এই নাম্বারটার সঙ্গে যদি 8 যোগ করা হয়, তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আর কার স্কোয়ার হবে? 51 স্কোয়ার হবে। এই নাম্বারটার সঙ্গে দেখো, তাহলে আমি কি বলছি যে এই নাম্বারটা থেকে 93 বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। 93 কোত্থেকে পেলাম? ডিরেক্ট আনসার 93। এই নাম্বারটা থেকে 93 বিয়োগ করলে কার স্কোয়ার হবে? 50 স্কোয়ার হবে। আর এই নাম্বারটার সঙ্গে ওই পার্টিকুলার সেম নাম্বারটার সঙ্গে তুমি যদি 8 যোগ করো, 8 কোত্থেকে পেয়েছি? দেখো নেগেটিভ রিমাইন্ডার পেয়েছি 8, তাহলে এটার সঙ্গে যদি তুমি 8 যোগ করো, তাহলে যোগফল একটি পূর্ণবর্গ হবে, সেটা 51 স্কোয়ার হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, ভাগ প্রক্রিয়া বর্গমূল আমরা কোন ক্ষেত্রে করব? যখন তোমাদের প্রশ্ন এরকম দেওয়া হবে যে একটা নাম্বার দিয়ে দিল, সেই নাম্বারটার সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে যোগ বা বিয়োগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে ভাগ প্রক্রিয়া করব বর্গমূল। আর আরেকটা এখান থেকে এরকম কোশ্চেন দিতে পারে যে এই সংখ্যাটার বর্গমূল করলে কটা ডিজিট আসবে। দেখো, বর্গমূল করলে আসবে হচ্ছে 56, মানে দুখানা ডিজিট এলো। তাহলে আমরা কিভাবে করব? মাথায় যতগুলো পেয়ার বানাবো তত ডিজিটের সংখ্যা আসবে। যেমন এখানে দেখো মাথায় কতগুলো পেয়ার বানানো আছে? 1 2 3টে পেয়ার বানানো আছে, দেখো 3 ডিজিটের সংখ্যা এসছে। তো তুমি এখানে দেখো যেমন কি দুখানা পেয়ার বানাতে পেরেছো, আনসারটা 2 ডিজিটের এসছে। তাহলে এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে, একটা 10 অঙ্কের সংখ্যা তোমাকে দিয়ে দেওয়া হলো, সেই 10 অঙ্কের সংখ্যার বর্গমূলে কতগুলো ডিজিট আসবে। তুমি কি করবে? সেই 10 অঙ্কের সংখ্যার যখন মাথায় পেয়ার তৈরি করবে, তখন 5টা পেয়ার আসবে, তাহলে বর্গমূলে 5 অঙ্কের সংখ্যা হবে। এইভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো আমরা যেটা শিখলাম বর্গমূলের, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল, আর এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া বর্গমূল। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শর্টকাটে বর্গমূল। খুব সিম্পল জিনিস, একটু ভালো করে দেখো। ধরো এই নাম্বারটাই বর্গমূল করছি আমি, হ্যাঁ, 3136, 3136, তার বর্গমূল করতে হবে। দেখো, লাস্ট ডিজিট আছে হচ্ছে 6, তো তুমি এমন কোন সিঙ্গেল ডিজিট ভাবো যার স্কোয়ার করলে লাস্ট ডিজিট 6 হয়। এরকম তুমি দুটো করে নাম্বার পাবে। যেমন 4-এর স্কোয়ার করলে 16 আসে, লাস্ট ডিজিট 6। আর কি আসবে? 6-এর স্কোয়ার করলে 36 আসে, তার লাস্ট ডিজিট 6 আসে। তার মানে এটার যখন আমরা বর্গমূল করব, সেই বর্গমূলের লাস্ট ডিজিটটা হয় 4 হবে নতবা 6 হবে। এই 4 আর 6 বুঝলাম কিভাবে, 4 হবে অথবা 6 হবে। কারণ 4-এর স্কোয়ার করলে এই 6 আসতে পারে, অথবা 6-এর স্কোয়ার করলে এই 6টা আসতে পারে। কোনো সিঙ্গেল ডিজিটই ভাববে, সিঙ্গেল ডিজিট 4, তার স্কোয়ার করলে এই 6টা আসতে পারে, অথবা 6-এর স্কোয়ার করলে এই 6টা আসতে পারে। ঠিক আছে, নেক্সট, লাস্ট দিক থেকে দুটো নাম্বার ছেড়ে দেবে, লাস্ট আর দুটো নাম্বারের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। সামনে আছে হচ্ছে 31, 31 কার স্কোয়ার? 31 তো কারো স্কোয়ার না, কিন্তু 5-এর স্কোয়ার করলে 25 পাই, 6-এর স্কোয়ার করলে 31কে টপকে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে সামনে লিখবো হচ্ছে 5, কারণ 5-এর স্কোয়ার করলে 31কে টপকে বেরোতে পারছে না, সামনে লিখবো হচ্ছে 5। তাহলে তোমার আনসারটা যেটা হবে সেটা হয় 54 হবে নতবা 56 হবে। তাহলে আনসার হয় 54 অর 56। ঠিক আছে, আনসার হয় 54 হবে অথবা 56 হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? 54 হবে না 56 হবে? এবার দেখো এখানে একটা ট্রিক্স রয়েছে। 54 আর 56-র একদম মিডিল নাম্বার কি? 55। এই 55 স্কোয়ার খুব তাড়াতাড়ি করা যায়। এখানে তোমরা শিখে নাও যে কোন সংখ্যার লাস্ট ডিজিট যদি 5 থাকে, সেই নাম্বারের স্কোয়ার আমরা তাড়াতাড়ি কি করে করি। 5-এর স্কোয়ার 25 লিখে দিতে হয়, সামনে কত বসে আছে? 5 বসে আছে, সেই 5-এর পরের সংখ্যা 6, 5 6 30 লিখে দিতে হয়। আরো একটা দেখে নাও, ধরো তোমাকে 75-এর স্কোয়ার করতে বলা হলো, 75-এর স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার তোমরা 25 বসিয়ে দেবে, সামনে বসে আছে 7, 7-এর পরের সংখ্যা হয় 8, 7 আসছে 56 বসিয়ে দেবে। নেক্সট আরো একটা, ধরো তোমাকে 25-এর স্কোয়ার করতে বলা হলো, 25-এর স্কোয়ার মানে 5-এর স্কোয়ার হয়ে যাবে কত? 25, আর সামনে বসে আছে হচ্ছে 2, 2-এর পরের সংখ্যা 3, 3 দুগুণে হয়ে যাবে হচ্ছে 6, 625।
তো তেমনি এখানে বলো 54 আর 56 মাঝামাঝি সংখ্যা হচ্ছে 55, যার স্কোয়ার করলে আমরা 3025 পাই। আর এই নাম্বারটা তো 3025 থেকে বড় নাম্বার, তাহলে এটার বর্গমূল করলে নিশ্চয়ই আমরা কখনো 54 পাবো না, পাবো 56। তাহলে আনসার হবে হচ্ছে 56। তাহলে এইটা হবে হচ্ছে আনসার। কি বললাম, ক্লিয়ার হয়েছে? নেক্সট আর একটা দেখিয়ে দিই, লাস্ট। ধরো তোমাকে এখানে এই নাম্বারটার ধরো বর্গমূল করতে বলা হয়েছে, কত? 12544। 12544 তার বর্গমূল করতে বলা হয়েছে। এবার ভাবো যে কোন সিঙ্গেল ডিজিট নাম্বারের স্কোয়ার করলে এই 4টা আসে। 2 এর স্কোয়ার করলে আসে, অথবা 8 আসছে 64 4 আসে। ঠিক আছে, 2 এর স্কোয়ার করলেই 4 আসতে পারে, অথবা 8 এর স্কোয়ার করলে শেষে 4 আসতে পারে। এরকম তুমি ডবল ডবল করে নাম্বার পাবে স্কোয়ার রুটের ক্ষেত্রে। লাস্ট দুটো ডিজিট ছেড়ে দাও, সামনে কত বসে আছে? 125। ভাবো কার স্কোয়ার হতে পারে? 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার হচ্ছে 144, যেটা এটা টপকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সামনে হবে 11, 11 স্কোয়ার যেহেতু 121। তাহলে আনসারটা হয় 112 হবে, নতবা 118 হবে। তাহলে আনসারটা হয় 112 হবে, নতবা 118 হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? এই দুটোর মাঝামাঝি সংখ্যা হচ্ছে 115। এই দুটোর মাঝামাঝি সংখ্যা কি? 115। 115 স্কোয়ার তুমি করে দেখে নাও। 115 স্কোয়ার মুখে মুখে করতে পারবে। 5 স্কোয়ার 25, সামনে 11, 11-র পরের সংখ্যা 12, 11 আর 12 গুণ করলে কত হয়? 132। ঠিক আছে, এবার দেখো এই নাম্বারটার থেকে ছোট আছে, তাহলে এটার যখন আমরা বর্গমূল করব তখন বর্গমূলে কি আসবে? 112 আসবে। তাহলে এটার বর্গমূল কত আসবে? 112 আসবে। এইটা হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, কারণ একটা ছোট সংখ্যার বর্গমূল করছি, এই সংখ্যাটার বর্গমূল করলে আমরা পাবো 115, তাহলে তার থেকে ছোট সংখ্যার বর্গমূল করছি মানে আমরা কি পাবো? 112 পাবো, কখন আমরা 118 পাবো না। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হয়ে যাবে কত? 112। তো আপাতত আজকে আমরা এই পার্টটুকু নিয়েই আলোচনা করলাম। এই ভিডিওতে আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু নতুন নতুন জিনিস শিখবো। তো এইগুলো হচ্ছে বেসিক আইডিয়া। তো এই আইডিয়াগুলো লাগবে পার্টিকুলার এই কোশ্চেন, এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য স্কোয়ার রুট, কিউব রুটের ধারণাগুলো লাগবে। এছাড়াও কিন্তু নাম্বার সিস্টেম বা অ্যারিথমেটিকের প্রশ্নেও কিন্তু, বা সিম্পলিফিকেশনের প্রশ্নেও কিন্তু এইরকম ছোট ছোট জিনিস কিন্তু তোমাদের আসবে। তো তার জন্য আমি কিন্তু এই বেসিক আইডিয়াগুলো তোমাদের দিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে তোমাদের ক্লাস। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড কিপ লার্নিং।